বড়দের পাশাপাশি ছোটদের মধ্যেও বেশ কিছু সময় নানা রকমের হার্টের সমস্যা দেখা দেয়। তার মধ্যে কিছু থাকে জন্মগত, আবার কিছু ক্ষেত্রে যত বড় হয় তারপর আস্তে আস্তে হার্টের সমস্যাগুলি প্রকট হয় বা বাড়তে থাকে। কিন্তু বর্তমান চিকিৎসা ব্যবস্থায় ছোট বয়সেই হার্টের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমরা আলোচনা করব শিশুদের হার্টের সমস্যায় লক্ষণ কি দেখা যায় এবং সেই লক্ষণগুলি দেখে চটজলদি চিকিৎসার মাধ্যমে কি করে শিশুদের সুস্থ করবেন। এই সব বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডক্টর মধুরিমা ঘোষ। নমস্কার, আমি ডক্টর মধুরিমা ঘোষ। আমি বিএম বিড়লা হার্ট হসপিটালে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি। পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট কি করে সেটা নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন আসতে পারে। তো পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফিটাস থেকে, যখন বাচ্চাটা মায়ের গর্ভে থাকে সেই সময় থেকে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাজটা শুরু হয়। মায়ের গর্ভে যখন থাকে সেই সময় আমাদের দেশে এখন অনেক সেন্টারই আছে যেখানে ফিটাল ইকো করা হয়। তো ফিটাল ইকো পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা করতে পারে। সেই সময় থেকে কোনো মেজর, কোনো যদি খুবই কমপ্লিকেটেড জটিল রকম কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগত হার্টের অসুখ যদি বাচ্চাদের থাকে, তাহলে সেগুলো আগে থেকেই আমরা ডিটেক্ট করে নিতে পারি এবং সেইভাবে আমরা সেই ডেলিভারিটাকে প্ল্যান করতে পারি। গাইনেকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান ওনাদেরকে সাথে নিয়ে, নিওনেটোলজিস্টদের সাথও লাগবে, পুরো একটা টিম হিসাবে আমরা কাজ করতে পারি। প্রথমে গাইনেকোলজিস্ট মার সমস্ত দিকটা দেখে ডেলিভারি করালেন, তারপর সাথে সাথে নিওনেটোলজিস্ট বাচ্চাটার নিওনেটাল পার্টটা দেখে নিলেন এবং আমরা পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা ইকো করে যা যা করণীয় সেই জিনিসগুলো তৎক্ষণাৎ বাচ্চাটাকে সার্ভ করতে পারলাম। তো এই হলো একটা পার্ট। এইবার হলো বাচ্চা জন্মাবার পরে ডায়াগনোসিস। কিছু হয় যে বাচ্চা মায়ের পেট থেকে ডায়াগনোসিস হলো, তাহলে সেই বাচ্চাগুলো ট্রিটমেন্ট একভাবে চলছে। আবার কিছু বাচ্চা হয় মারা অনেক সময় বাচ্চার ডাক্তারবাবুদের কাছে যান, যাদের আমরা চাইল্ড স্পেশালিস্ট বলি বা পিডিয়াট্রিশিয়ান বলি। সেখানে গেলেন ভ্যাকসিনেশন করাতে বা এমনি চেক আপ করাতে, হয়তো তিনি কোনো এক্সট্রা সাউন্ড শুনতে পেলেন, হার্টে একটা অতিরিক্ত আওয়াজ শুনতে পেলেন হার্টবিটের সঙ্গে, যেটা নর্মালি সাধারণত শোনা যায় না। তখন এইগুলো এখন বিভিন্ন টেস্টের বিভিন্ন প্রক্রিয়া স্কিমের মাধ্যমেও ধরা যাচ্ছে, যেমন স্কুলের, তো এগুলো ধরা যাচ্ছে আর কি। তো ফলে এইভাবে বাচ্চাটা প্রথম আসে আমাদের চেম্বারে, যেখানে হয়তো চাইল্ড স্পেশালিস্ট যে ডাক্তারবাবু আছেন তিনি আমাদের কাছে রেফার করে পাঠিয়েছেন। বাচ্চাটার বারে বারে সর্দি কাশি জ্বর হচ্ছে, তো বাচ্চাটার ওজনও বাড়ছে না, খাওয়ারও কোনো অরুচি আছে, খেতে খেতে ঘেমে যাচ্ছে। তো সেই জন্য একটা ইকো করে দেখা গেল হার্টে কোনো ফুটো আছে। এইবার সেই ফুটোটার কি ম্যানেজমেন্ট হবে সেইটা নির্ভর করে ফুটোটার সাইজের উপর, আরো আনুষঙ্গিক কিছু ব্যাপারের উপর। একটা প্রচলিত ধারণা চালু আছে যে ফুটো নাকি যত বড় হয় বন্ধ হয়ে যায়। এই জন্য অনেকে দেখানি না, একবার দেখিয়ে নিলেন ফুটো আছে, বড় ফুটো, তারপর আর দেখালেন না। কেউ একটা বলে দিল যে হ্যাঁ ফুটো তো বন্ধ হয়ে যায়, সময়ের সাথে সাথে ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু সব ফুটো কিন্তু সময়ের সাথে বন্ধ হয় না। কিছু ফুটো আছে যেগুলোর আর্জেন্সি আছে, ধরুন 6 মাস বয়সে ধরা পড়লো, সেটাকে হয়তো 1-1.5 বছরের মধ্যে অপারেশন করে দিতে হবে। কিন্তু সেইটা ধরুন তিনি ভাবলেন যে না, ফুটো তো বাচ্চা যখন বড় হবে, হার্টও বড় হবে, তো ফুটো আমার বন্ধ হয়ে যাবে। এইভাবে আর টেস্টই করালেন না। হঠাৎ করে একদিন বাচ্চার হয়তো শ্বাসকষ্ট হলো বা মুখ থেকে রক্ত বেরোলো, যখন হয়তো সে 15-12 বছর বয়স, সেই সময় গিয়ে আবার পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে তিনি এলেন। সেই সময় দেখা গেল ফুটোটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে এবং বাচ্চাটা অপারেশনের সময়সীমা থেকে বেরিয়ে গেছে, ওকে আর অপারেশন করা যাবে না। ওকে ওই ওষুধ দিয়ে যতদিন থাকবে সেভাবেই থাকতে পারে, অপারেশনের সময়সীমাটা পুরো চলে গেল। সেইটা একটা সমস্যা হতে পারে। আরেকটা কিছু কিছু বাচ্চা হয় যে মারা এসে বলে যে, বাচ্চা ডাক্তারবাবুকেই ফার্স্ট বলে হয়তো যে নীল হয়ে যাচ্ছে বাচ্চা, তখন বেশি কাঁদে যখন, সেই সময় নীল ভাবটা আরো বেড়ে যাচ্ছে। সেই সময় উনি আবার কোনো একটা পিডিয়াট্রিক হসপিটালে পাঠালেন, কার্ডিওলজিস্টের কাছে পাঠালেন। তো সেইখান থেকে আবার পুরো ডায়াগনোসিসটা হলো। যেরকম নীল হওয়ার কিছু কিছু কারণ আছে, টফ আছে, টিজিয়া আছে, সেই রোগগুলো যে যে বয়সে আমাদের কাছে প্রেজেন্ট করে, আমরা সেইভাবে সেই বয়সেই ট্রিটমেন্টটা সেইভাবে দিতে থাকি। কিছু জন্মের নীল বেবি, যেগুলোকে ব্লু বেবি বলা হয়, কেউ কেউ জন্মের সাথে সাথেই তারা প্রেজেন্ট করে, যে একদম তারা নীল হয়ে যাচ্ছে, একটা ওষুধ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়। সেই ওষুধটা চলতে থাকলো, তারপর একটা এক্সট্রা শিরার মাধ্যমে যেটার মাধ্যমে তারা বেঁচে থাকে,
কারণ তাদের পালমোনারি বা ফুসফুসের শিরা আর কি তৈরিই হয়নি। তো সেখানে আমাদের কিছু দামি মেডিসিন প্রথমে চললো, সেই মেডিসিন দিয়ে কিছুদিন সেই শিরাটাকে, এক্সট্রা শিরাটাকে খোলা রাখা হলো, তারপর সেখানে স্টেন্ট লাগানো হলো। এখন অনেক অত্যাধুনিক প্রক্রিয়ার মাধ্যমে, এমন নয় যে শুধুমাত্র আমরা ওপেন হার্ট সার্জারি মানে শুধুমাত্র একমাত্র জন্মগত হার্টের রোগের চিকিৎসার মধ্যে পড়ে, কিছু কিছু জিনিস আছে যেগুলো বুক কাটতেও হবে না, মানে যেগুলোকে কার্ডিয়াক ক্যাথেটার বেসড ইন্টারভেনশন, মানে ক্যাথেটারের মাধ্যমে আমরা যে পায়ের যে মোটা শিরাগুলো আছে সেখান দিয়ে গিয়ে প্রসেসগুলো করে দিতে পারি। যেমন ধরুন ডিভাইস ক্লোজার, হ্যাঁ, বা ধরুন কোনো ভালভ, ধরুন আমাদের ফুসফুসের শিরা বা আমাদের যে মেন মহাধমনির যে ভালভটা থাকে সেইখানে ধরুন জ্যাম বা অবস্ট্রাকশন আছে, বাধা আছে, তো সেই অবস্ট্রাকশন কাটাবার জন্য আমাদের বুক কাটা অপারেশন না করে আমরা বেলুন দিয়ে সেটা ফুলিয়ে দিয়ে আমরা চলে আসতে পারি। সেটাকে ধরুন বেলুন পালমোনারি ভ্যালভিউলোপ্লাস্টি, মানে পালমোনারি ভালভটাকে খুলে দিলাম, মানে ফুসফুসের যে ভালভটা থাকে সেটাকে খুললাম, অথবা যদি মহাধমনির দিকেরটায় হয় তাহলে আমরা সেইটাকেও খুলে দিতে পারি, সেইটাও একটা বেলুন প্রসেস বলে। তারপর মেন শিরা যদি আমাদের খুব টাইট থাকে, মহাধমনির মেন শিরায় যদি টাইট থাকে, তাহলে সেখানেও স্টেন্টিং এর ব্যবস্থা আছে, বেলুনের ব্যবস্থা আছে, সবই আমরা করি। মানে যে ক্যান্ডিডেটকে করা হবে তার সুইটেবিলিটি দেখে, তাকে ক্যাথেটার বেসড ইন্টারভেনশন আমরা করব নাকি তাকে ওপেন হার্ট সার্জারি করলে সেইটা থেকে সে বেশি বেনিফিটেড হবে, এই পুরোটাই নির্ভর করছে ধরুন পুরো একটা পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট প্লাস সিটিভিএস সার্জন, এই সমস্ত একটা টিম অ্যাপ্রোচে চলে। প্রথমে কার্ডিওলজিস্ট যিনি, তিনি দেখবেন, তিনি ডিসাইড করবেন যে কিভাবে এগোনো যায়, আমরা বেলুন দিয়ে বা স্টেন্ট দিয়ে কোনো রকম ক্যাথেটার দিয়েই পুরো বাচ্চাটাকে সুস্থ করে দিতে পারবো নাকি ওকে ওপেন হার্ট সার্জারিতে যেতে হবে, সেইভাবেই এখন ম্যানেজমেন্ট চলছে। তার সাথে ধরুন আরো কিছু মানে যেগুলো মানে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বাদে আরো কিছু ডিজিজ আছে, যেমন ধরুন অ্যারিথমিয়া, এখন খুব টার্মটা আমরা সবাই হয়তো খুব প্রচলিত হয়েছে এখন, কারণ অনেকেরই রিসেন্ট হয়তো আমরা শুনেওছি কোনো কোনো বাচ্চা 7-8 বছর 8-9 বছরের বাচ্চা, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম খবর আসে, হয়তো স্কুলে একটা কোনো স্পোর্টস ক্লাস হচ্ছে, সেই সময়তে বাচ্চাটা সাডেনলি কোল্যাপস করে গেল, তারপর হয়তো তাকে আর রিভাইভও করা গেল না। তো সেসব ক্ষেত্রে একটা বাবা মাদের প্রশ্ন থাকে, তো আমার বাচ্চাটা তো সুস্থ, বাইরে থেকে দেখে তো কিছুই বোঝা যায় না, তো আমরা বুঝবোটা কি করে? তো সেগুলো আমরা একটা জিনিস করতে পারি, ধরুন একদম রুটিন বেসিসে তো করা সম্ভব হয় না, যদি কোনো বাচ্চা বলে যে আমার হার্টবিটটা মাঝে মাঝে আমার হার্টবিটটা অনেক বেড়ে যায়, তখন যদি কোনো পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া হয়, তার ইসিজিটা যদি করানো হয়, সেখান থেকে যদি কোনো অ্যাবনর্মালিটি ডিটেক্ট হয়, তাহলে সেই সময় থেকেই তার কেয়ারটা নেওয়া, যাতে এরকম হঠাৎ করে যে খারাপ ঘটনাটা হয় সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, হার্টের ফুটো, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আমাদের হার্টটা তো 4টে চেম্বার নিয়ে তৈরি। এবার 4টে চেম্বারের মধ্যে উপরের 2টো কামরা থাকে, নিচের 2টো কামরা থাকে। উপরের 2টো কামরাকে বাংলাতে আমরা অলিন্দ বলি, এবং নিচের 2টো কামরাকে আমরা সেটাকে নিলয় বলি। তো উপরের কামরার মাঝখানেও ফুটো থাকতে পারে, নিচের কামরার মাঝখানেও ফুটো থাকতে পারে। 2টো কামরার মাঝখানেই যদি ফুটো থাকে, তার চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করবে কতটা বড় সাইজের ফুটো, সেটাকে ছোট মানে সেটাকে যদি আমাদের মানে ধরুন এবার কোনো বাচ্চা ধরুন খুব ছোট বয়সে এলো, সেইখানে আমরা দেখলাম নিচের কামরার মাঝখানে মানে নিলয়তে একটা ফুটো রয়েছে, মানে যাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলি। তো ভিএসডি, ছোট টার্মে ভিএসডি কথাটা এখন অনেকেই জানেন, এটা নিয়ে এটা প্রচলন চলছে আর কি, সাধারণ মানুষও অনেকেই বুঝতে পারে। তো এই ধরনের যে ফুটো থাকে, যদি খুব ছোট বাচ্চা আসে, সেখানে যদি খুব বড় ফুটো থাকে, বাচ্চার ওজন বাড়ছে না, খেতে পারছে না, মানে তার গ্রোথ কার্ভে তার যে মানে পার্সেন্টাইলে থাকা উচিত সে অনেক কম পার্সেন্টাইলে রয়েছে, মানে সে অপুষ্টিতে ভুগছে, তো সেই ধরনের বাচ্চাগুলোকে আমাদের তাড়াতাড়ি অপারেশন করতে হবে। হয় পুরোপুরি সার্জারি করে পুরোপুরি অপারেশন করে পুরোপুরি ভালো করতে হবে, অথবা
তাদের জন্য অন্য ধরনের একটা সার্জারি করতে হয়। সেটা নির্ভর করে ফুটোটা কত বড় এবং কোনো ভালভের কাছে আছে কিনা সেই সবের ওপর। কিন্তু ওই যে তথাকথিত যে ধারণা আছে যে ফুটো বড় হলে বন্ধ হয়ে যায়, সেটা যদি ডাক্তারবাবু, যে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আপনাকে দেখছে, তিনি যদি বলেন হ্যাঁ এই ফুটোটা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা 3-4 বছর অবধি ওয়েট করি, তারপর আমরা ফুটোটা হয়তো মাইক্রো সার্জারি মানে বুক না কেটে শুধুমাত্র পায়ে যে মোটা শিরা আছে সেই শিরার রাস্তা দিয়ে আমরা গিয়ে একটা ওখানে একটা ডিভাইস, তাকে আর কি মানে একটা ডিভাইস দিয়ে আমরা ফুটোটাকে বন্ধ করে আসতে পারি। কিন্তু সেটা তখনই যখন একজন পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট বলছেন যে না আপনি ওয়েট করতে পারেন, ফুসফুসের প্রেশারও বাড়বে না, আমরা 3 বছর বাদে গিয়ে এটাকে ট্রিট করব। আমাদের কোনো কাটতে হবে না, আমাদের শুধু ডিভাইস দিয়েই হয়ে যাবে, মানে না কেটে যেটা ক্যাথেটারের মাধ্যমে ডিভাইস করে বন্ধ করে দেওয়া যায়। এবং সাথে কিছু মেডিসিনস হয়তো চলবে, সেইগুলো যেমন ডাক্তারবাবু বলবেন সেই রকম আপনাদের নিতে হবে। তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আপনাদের দাঁতের, বাচ্চাটা যেন সকালে এবং বিকেলে, রাত্রে আর কি শোয়ার আগে 2বার করে দাঁত ব্রাশ করে। কারণ এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যাদের জন্মগত হার্টের রোগ বা হার্টে ফুটো থাকে, দাঁতের ইনফেকশনটা খুব তাড়াতাড়ি গিয়ে হার্টে বসে। তো সেই জন্য ডেন্টাল হাইজিন মেনটেন করাটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস। আর ধরুন কিছু বাচ্চা আছে যারা নীল হয়ে যায়, মানে জন্মেই নীল, তার অক্সিজেনের মাত্রা ধরুন নর্মালি বাচ্চাদের থাকা উচিত 92 অ্যান্ড অ্যাভাব, 92 অ্যান্ড অ্যাভাব, কিন্তু সেটা ধরুন নেই, সেটা অনেক কম রয়েছে, বাচ্চা নীল রয়েছে, সেখানে প্রথম দিনই ডায়াগনোসিস হলো যে বাচ্চাটার ফুসফুসের দিকে শিরা তৈরি হয়নি। এইরকম একটি আমাদের কাছেও একটু বাচ্চা এসেছিল, তার অত্যন্ত জটিল হার্ট ছিল এবং তার সাথে ফুসফুসের শিরা তৈরি হয়নি। সেই বাচ্চাটিকে আমরা ইনিশিয়ালি স্টেবিলাইজ করলাম। প্রথম দিকে বাচ্চাদের কিছু সমস্যা থাকে, কারণ ওরা অনেক সময় হাঁপায় বা মায়ের কোনো একটা সমস্যার জন্য ওদের একটু রেসপিরেটরি সাপোর্ট লাগে। তো বাচ্চাটা একটু দূর থেকে এসেছিল, আমাদের পাশের রাজ্য থেকে এসেছিল। তো সেখান থেকে এসে তারপরে বাচ্চাটিকে আমরা ইনিশিয়ালি স্টেবিলাইজ করলাম। তারপরে সেই বাচ্চাটিকে প্ল্যান করে প্রথমে একটা হার্টের একটা আরো ভালো ইমেজিং করা যায়, আমরা তো ইকো করে বুঝতে পারি, তার সাথে একটা সিটি স্ক্যান করি আমরা। সেইখানে আমরা খুব ভালো করে এক্সট্রা যে শিরাটা আছে, যাদের আর কি ফুসফুসের শিরা তৈরি হয়নি, যে কন্ডিশনটাকে আমরা বলি পালমোনারি অ্যাট্রেসিয়া, সেই অবস্থাটায় একটা এক্সট্রা শিরা থাকে, তাকে পিডিএ বা ডাক্ট বলে। এবার বাংলায় আমরা পিডিএ বলতেই অভ্যস্ত। তো আর ওই ডাক্টটাকে আমরা বাচ্চাটাকে প্ল্যান করে ওটিতে নিয়ে গিয়ে, মানে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে আমরা ওখানে গিয়ে একটা ওই শিরার মধ্যে একটা স্টেন্ট বসিয়ে এলাম। তো তার সাথে সাথে বাচ্চাটির নীল ভাব কেটে গেল, ওর স্যাচুরেশন ইমপ্রুভ করলো, ও নীল হয়ে গেল। তারপর আস্তে আস্তে ওকে নীল ভাবটা কেটে গিয়ে পিঙ্ক হয়ে গেল এবং তারপর বাচ্চাটি সুস্থ হয়ে বাড়ি গেল। এর পরের ধাপটা আমাদের আবার প্ল্যান করতে হবে যে কি কি করতে হবে। সেইগুলো পুরোটাই চলবে একজন পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী, কোন ধাপে কি কি অপারেশন করতে হবে। কিছু কিছু হার্টকে আমরা পুরো কারেক্ট করতে পারি না, এতই জটিল হার্টের অসুখ থাকে। সেগুলোর মধ্যে থেকেই কিভাবে সে সারাটা জীবন ঠিকঠাক ভাবে কাটাবে সেই রকম অপারেশন কিছু করা হয়, সেগুলোকে প্যালিয়েটিভ বলে। মানে সে আর কিছু সার্জারি হয় পুরোপুরি বাচ্চাটার হার্টের রোগটা সেরে যায়, সেগুলো কিওরের। ফুড হ্যাবিটস দেখুন, বাচ্চাদের ফুড হ্যাবিটস, বাচ্চারা যা কিছু হেলদি খাবার বাচ্চাদের খাওয়াতে হবে। এবার ওদের যতটা সম্ভব পারা যায় সুগার, মানে সুগার প্রোডাক্টস বা ওই মানে চিনি জাতীয় জিনিস বা চিনিটা একটু কম দিলে ভালো আর কি এখনকার দিনে, কারণ মেটাবলিক সিনড্রোম, সেখান থেকে হাইপার টেনশন, সেখান থেকে আবার পরবর্তীকালে গিয়ে সিএডির রিস্ক যেগুলো থাকে, সেগুলো বাচ্চা মানে অ্যাডোলেসেন্ট ফেজেও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি এখন। ওই সিডেন্টারি লাইফস্টাইলটাকে মোটামুটি কাটিয়ে বাচ্চারা যদি মাঠে বেরোয়, খেলে, খেলাধুলার সময়টা একটু পায়, তাহলে একটু বেটার হয় আর কি। তারপর সানলাইট এক্সপোজার হবে, ওটা ওদের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, আর ওদের মানে ফিজিকটাও ইম্পর্টেন্ট হয়, আর ওরাও অনেকটা এক্সারসাইজ করার কেপেবল হয়। তো সেই সব দিকগুলো অনেকটা সলভ হয়ে যায়। আর খাবারের মধ্যে এবার ওরা সবাই এখন পিৎজা, বার্গার এগুলো সবাই পছন্দ করে, কিন্তু সেগুলো আমাদের কোনো না কোনো ভাবে ওদেরকে কম করতে হবে। মানে কাউকে তো বলা যাবে না তুমি খাবেই না, বললে কোনো বাচ্চা শুনবে না, হয়তো আমরা পরিমাণটা কমিয়ে দিলাম, ঠিক আছে মান্থলি 1বার করো বা 2বার করো, এরকম করে করাতে হবে।
আচ্ছা, মানে আমরা ধরুন এই ফিটাল টাইমের থেকে, তারপরে পিডিয়াট্রিক হার্ট থেকে, তারপর হার্ট ডিজিজটা যদি একদম অ্যাডাল্ট অবস্থায় গিয়ে যদি প্রেজেন্ট করে, সেই অবস্থার কেয়ারের জন্য, মানে যে কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজের কেয়ারের জন্য আমরা সবসময় প্রেজেন্ট আছি, আপনাদের সাথে আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। Yeah.